হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন আমরা শুরু করেছি। তো পার্ট 1 এ আমি কোশ্চেন নাম্বার 40 থেকে 50 অবধি আপলোড করেছি। আজকে আমি আলোচনা করব কোশ্চেন নাম্বার 51 থেকে 60। টোটাল 30 টা কোশ্চেন থাকে। আমি 3টে পার্টে আপলোড করছি, একটু দেখে রাখো। তো আমাদের আজকের যে ফার্স্ট কোশ্চেন কি আছে? বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত হবে? আশা করি এই কোশ্চেনটি তোমরা প্রত্যেকে করতে পারবে। তোমরা কিভাবে করো ভাই? এই যে সুদ চেয়েছে, তাই তো? ইন্টারেস্ট। তো তোমরা জানো যে ইন্টারেস্ট ইকুয়াল টু কি? একটা সূত্র জানো তোমরা, আশা করি, যে পিটি আর বাই 100। এই সূত্র দিয়ে তোমরা প্রত্যেকে অঙ্কটি করতে পারবে। তোমরা যেহেতু সূত্র জানো, তাই সূত্র দিয়েই করো, অন্য কিছু চেষ্টা করো না। সহজ হলেও তোমরা সেটা চেষ্টা করো না, এটাই হচ্ছে সমস্যা, যার কারণে তোমাদের অঙ্ক করতে গিয়ে অনেক বেশি সময় লেগে যায়। কাটলে কত হবে? 5 30 150। এই হয়ে গেল আমাদের। তোমরা এইভাবে করে দেন এইভাবে উত্তর টিক করবে, যে অপশন বি। তো আমি তোমাদের বলবো ভাই, এইভাবে করার দরকার নেই, চেষ্টা করো সূত্রগুলোকে এড়িয়ে চলা। তাহলে তোমরা কিভাবে করবে? এই যে 5%, এই 5% বলতে কি বোঝায়? যে 100 টাকার 1 বছরের সরল সুদ হচ্ছে 5 টাকা। এখানে 6 বছরের কথা বলা হয়েছে। তাহলে 1 বছরে যদি 5 টাকা হয়, 6 বছরে কত হবে? 5 6 30 টাকা। তাহলে 30 টাকা হচ্ছে 100 টাকার জন্য। কোশ্চেনে কত টাকা রয়েছে? 500 টাকা। তাহলে তুমি মুখে মুখেই করতে পারবে। 100 টাকার জন্য যদি 30 টাকা হয়, 500 টাকার জন্য 5 30 এ 150। যদি এইটুকু ধরতে না পারো, তাহলে তুমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। 100 টাকার জন্য যদি তুমি 30 টাকা পাও, কোশ্চেনে বলা হয়েছে 500 টাকা। তাহলে 500 টাকার জন্য কত হবে, তাই না? এই 100 এর কত গুণ বেড়ে গেল? এটা 5 গুণ বেড়ে গেল। তুমি ইন্টারেস্টটাকেও 5 গুণ বাড়িয়ে দাও, তাহলে 5 30 এ দেবে। দেখো, বিষয় হচ্ছে অঙ্ক অনেকভাবে করা যায়। তোমাকে দেখতে হবে কিভাবে করলে অঙ্কটা তুমি অনেক কম সময়ের মধ্যে করতে পারবে। টার্গেট থাকবে আমাদের টাইম ম্যানেজমেন্ট। ওকে? পরবর্তী যে কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশন রয়েছে। 5 পূর্ণ 5/3 মাইনাস 3 পূর্ণ 8/9 মাইনাস স্টার রয়েছে। এখানে আমরা একটা ভ্যালু বসাবো, যার ফলে মানটা হবে 1। তাই তো? এই যে স্টার চিহ্নিত মানটি বের করতে হবে। কিভাবে করব চলো আমরা একটু করি। তো প্রথমে আমরা লিখে নিলাম 3, 3 5 এ 15 আর 5 হচ্ছে 20। ওকে? মাইনাস কত? 9, 3 নং 27 আর 8 হচ্ছে 35। এবার এখানটা একটা কাজ দেখো, আমরা এই স্টারটাকে যদি সাইড চেঞ্জ করি, এই একটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হবে? এখানে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, রাইট? ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু এই স্টার। তাহলে এর ভ্যালুটাই তো আমাদের দরকার, আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিলাম। এবার কি করবে? আমরা এই টোটালটাকে নেই কিছু, এক ধরলাম। আমরা এলসিএম করব, কত হবে? 9 হবে। 3 9 এর মধ্যে 3 বার, তাহলে 3 20 কত হবে? না 60 হবে। মাইনাস 9 9 এর মধ্যে তো একবারই, তাহলে লিখে দেবো আমরা 35। ওকে? মাইনাস 1 9 এর মধ্যে কতবার? 9 বার। সো আমরা এখানটা 9 লিখে দেব। এবার আমরা কি করব? দেখো, না, এই দুটো দেখো মাইনাস রয়েছে, মাইনাস 35 আর মাইনাস হচ্ছে কত? 9। তাহলে এই দুটোকে মাইনাসের দিকে যদি আমরা করি, একটা লাইন জাস্ট এক্সট্রা করছি তোমাদের সুবিধার্থে। 9 5 কত? 44 টোটাল। 35 আর 9 হচ্ছে 44। মাইনাস করলে কত পাবে তুমি? 4 আছে, 10 এর সমান 6, হাতে আছে 1, 1, তাই তো? 5 16। তাহলে এটাকে কি একটু কাটা যায়? দরকার নেই। আমার অপশনে তো রয়েছে, দেখো 16/9 কিন্তু চলে এসেছে। কার ভ্যালু? ওই যে সেই এসটা। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। একটু ডিটেইলস এ করে দেখালাম, যাতে তোমরা প্রত্যেকে ধরতে পারো। তো এটাই, আর আমি মাতাব্বরি করছি না কিছু। পরের কোশ্চেন। এ একটি কাজ 12 দিনের মধ্যে করতে পারে। বি এর চেয়ে 60% বেশি দক্ষ। দক্ষ মিনস এর এফিসিয়েন্সি, অর্থাৎ তার কার্যক্ষমতাটা অনেক বেশি। কত পার্সেন্ট? না 60% বেশি। তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে? আমরা কিভাবে করব? দেখো, আমরা লিখে নিলাম এ আর হচ্ছে বি। তো এখানে কার কথা বলা হয়েছে? কার মিন কিসের কথা? যে তাদের কার্যক্ষমতা। তো আমরা এখানটায় লিখবো তাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি দেখো, 60% বেশি। কার বেশি? বি এর চেয়ে বেশি। তাহলে বি এর বেশি হবে কার থেকে? এর চেয়ে।
তুমি যদি এটাকে 100 ধরো তাহলে এটা কত ধরবে তুমি? 60 ধরবে। একটু কেটে ছোট করি। 20 দিয়ে কাটলে 5 20 100, 20 দিয়ে কাটলে 3 20 60। আমরা পেয়ে গেলাম। এবার এখানে বলে দিয়েছে দেখো, আমরা তো এভাবে করি তাই না? এখানে থাকে আমাদের টাইম। এ একটা কাজ নাকি 12 দিনে করে। তাহলে তুমি এখানটায় লিখে দাও এ একটা কাজ করে 12 দিনে। কোশ্চেন করেছে বি, তাহলে কাজটা কত দিনে করবে আমরা বের করব। সবার আগে আমাকে বের করতে হবে টোটাল কাজের পরিমাণ। দেখো টোটাল কাজের পরিমাণ কিভাবে বের করতে হয়? টোটাল কাজের পরিমাণ আমরা কি ঠিক করলাম? বি বি এর চেয়ে বেশি। আমি একটু উল্টো করে দিয়েছি। সরি, এক্সট্রিমলি সরি। একটু উল্টো করে দিয়েছি আমি এখানটায়। বি এর চেয়ে বেশি বলে দিয়েছি তাই না? বি বেশি হবে তাহলে এ হবে 100 আর এটা 160 হবে। 6% বেশি না? এখানটা একটু মিস্টেক করেছি, এক্সট্রিমলি সরি ভাই। তো 20 দিয়ে কাটলে 5 হবে, 20 দিয়ে কাটলে কত হবে? 8 হবে, রাইট? এবার দেখো, তাহলে এ কাজটা করে 12 দিনে আমি লিখে দিলাম, বি কত দিনে করে এটাই আমরা বের করব। আমার সবার আগে বের করতে হবে টোটাল কাজের পরিমাণ। আচ্ছা মোট কাজ কি করে পাই বলো তো? এই যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি? টাইম ইনটু এফিসিয়েন্সি। টাইম ইনটু এফিসিয়েন্সি তবেই তো আমরা পাবো টোটাল কাজের পরিমাণ। তো আমরা যদি এটাকে গুণ করি কত হবে? 5 12 তাহলে হচ্ছে 60 ইউনিট কাজ। কে করবে? বি করবে। বি এর কাজ করার ক্ষমতা কি? 8 ইউনিট, তাই না? অর্থাৎ বি একদিনে 8 ইউনিট কাজ করে। কাজ হচ্ছে 60 ইউনিট। তাহলে বি এর কত সময় লাগবে? বি এর সময় লাগবে 60 ডিভাইডেড বাই 8। কত হবে? 4 দিয়ে কাটলে 4 15, 4 দিয়ে কাটলে 2। তাহলে দেখো 15 বাই 2 7.5, তাই না? 7.5 কোথায় আছে? দেখো অপশন এ 7.5 রয়েছে। তো আমাদের উত্তর কিন্তু চলে এসেছে। ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ? মানে সাকসেসিভ ডিসকাউন্ট, পরপর যদি ডিসকাউন্ট দেওয়া হয়। তো আমরা এই ধরনের কোশ্চেন কি ইউজ করি? সূত্র বাদেও করা যায় সেটাও দেখাবো। সবার প্রথমে সেই সূত্রটিকে একটু দেখিয়ে দিই। এক্স ওয়াই এখানে প্লাস মাইনাস দিতে, ওকে? এক্স ওয়াই কেন দিতে হয় এটা বলে দিচ্ছি। দেখো সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে, যদি বাড়ে তাহলে আমরা প্লাস করি, যদি কমে আমরা মাইনাস। এখানে দেখো দুটোই ছাড়, অর্থাৎ দুটোই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে আর করে লাভ নেই। আমরা ডাইরেক্ট লিখতে পারি প্রথমে 10% ছাড় দিয়েছে, পরে কি করলো না আবার 30% ছাড় দিয়েছে। তাহলে মোটের উপর যেহেতু দুটোই ছাড় দিয়েছে আমরা কত লিখবো? প্লাস 10 ইনটু 30 ডিভাইডেড বাই কত? ক্যালকুলেশন করলে কত হবে? 40 প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 3 43। যদি কেউ এরকম করো তাহলে, কারণ তোমরা ভাববে যে স্যার সূত্র তো এটা লিখেছি না, তাহলে কি করবে খেয়াল রাখতে হবে। ডিসকাউন্ট দিয়েছে তাই তো? তাহলে আমরা কি করব? এই যে এখানে প্লাস মাইনাস এটাই বুঝতে হবে। তাহলে তোমরা যেটা করবে প্রথমে ছাড় দিয়েছে তো ডিসকাউন্ট মিন্স মাইনাস, তাই তো? ছাড় দিয়েছে এইভাবে করবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। আবার ডিসকাউন্ট দিয়েছে এই যে মাইনাস, কত? এটা তো লিখে দিলে এবার কি করবে? এখানে প্লাস মাইনাস লিখলাম না, এটা কেন? এই দুটো সাইনের উপর ডিপেন্ড করবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস। এবার যদি এইভাবে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার এই 10 ইনটু 30 তুমি লিখো। বাই কত? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ক্যালকুলেশন কত হবে এটা? মাইনাস 40 প্লাস 3, তাহলে কত হবে? মাইনাস 7। আরে মাইনাসে থাকা মানেই তো সেটা ডিসকাউন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 36% 37% ডিসকাউন্ট দেবে। এটা হলো যখন তোমরা সূত্র দিয়ে করবে। যদি সূত্র বাদে করো তাহলে কি করবে? তো এইভাবে করবে। ধরো প্রথমে কোন জিনিসের দাম হচ্ছে 100 টাকা। ওই 100 টাকা দামের জিনিস যদি তোমাকে 10% ডিসকাউন্ট দেয়, 10% অর্থাৎ 10 টাকা তোমার কাছ থেকে, তাহলে কত টাকা বিক্রি হবে আল্টিমেটলি? 90। এবার এই 90 টাকার উপরে আবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত টাকা? না 30%। 30% ডিসকাউন্ট। 90 টাকার উপর যদি 30% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত টাকা সে দাম নিচ্ছে? 63 টাকা। 63 টাকা। তাই তো? আচ্ছা, সরি একটু এইভাবে লিখলে হতো ভালো হতো। জাস্ট 1 সেকেন্ড। আমি ৩ নং ২৭। ২৭ টাকা হিসেবে যদি বলি ২৭ টাকা ডিসকাউন্ট, তাহলে ৯০ থেকে ২৭ বাদ দিলে দামটা কত হচ্ছে? ২৭ এ ১০ এর সমান ৩, হাতে আছে ১ ৪ ৬ ৬৩। তাহলে এবার তুমি দেখো
কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা থাকে সেটা এখন কত টাকা নিচ্ছে? 63। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিল? তুমি এটাকে মাইনাস করো। ৩ আছে ১০ এর সমান ৪ হলে, তাই তো? সরি ৭ হলে, ভুল বলছি। ৭ হলে হাতে ১, ১০ এর সমান। তো চাইলে তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। পরবর্তী কোয়েশ্চেন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে ১০,০০০ টাকার ৩ বছরের সুদ আসল কত হবে? তাহলে এখানে অ্যামাউন্ট জানতে চেয়েছি। এই কোয়েশ্চেনটাও আমি দুটো ভাবে তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে করতে হবে। সবার প্রথমে অ্যামাউন্ট বের করার জন্য তোমরা আশা করি একটা সূত্র জানো যে প্রিন্সিপাল ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। জাস্ট এখানে তুমি ভ্যালুটাকে বসিয়ে দাও, তোমার উত্তর চলে আসবে। কত? ১০,০০০, রাইট? ঠিক লিখলাম তো? হ্যাঁ, ১০,০০০ ইনটু কত পার্সেন্ট? 10%। তো এই আর এর ভ্যালুটা 10, তাহলে ১০০ কে ১০০ তার সাথে ১০ যোগ করলে ১১০ হবে। বাই লিখতে হবে ১০০। কত বছর? ৩ বছর। এই যে n, তাহলে এটাকে তুমি ৩ বার লিখো। ২ বার হলো, রাইট? আরো একবার লিখো। এবার তোমাকে ক্যালকুলেশন, দেখো এত বড় ক্যালকুলেশন করার পর তুমি উত্তর পাও। চলো করে দেখি। এই ২ শূন্য, এই ২ শূন্য। ১১০, এটা হচ্ছে ১০০। এবার একটু ক্যালকুলেশন করব। ৪ টে শূন্য আছে, ৪ টে তো কাটি। এই দুটো, এই দুটো। এই একটা, এই একটা, দুটো। এই একটা, এই একটা, দুটো। এবার কি করব? দেখো এই ১১ এখানে আছে ১১। ১১, ১১ ১২১ আর ১১। তার মানে ১১ এর কিউব কত? ১৩৩১। ১৩০১ আর এই শূন্যে, শূন্য চলে এসেছে। এই একটা প্রসেস তোমরা এইভাবে করতে পারো। আরেকটা প্রসেস রয়েছে কি? দেখো। আরো একটা নয়, আরো অনেকগুলো প্রসেস রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। তো সবার প্রথমে দেখো এই যে 10%, 10% ইকুয়াল টু তোমরা প্রত্যেকে জানো 1/10। তো প্রথম বছর যদি ১০ টাকা হয় সেটা সুদ আসলে হয়ে যাবে ১১ টাকা। কারণ এই ১ টাকাটাই হচ্ছে কিন্তু ইন্টারেস্ট। দ্বিতীয় বছরে আবার ১০ টাকাটা হয়ে যাবে ১১ টাকা। তৃতীয় বছরে ১০ টাকাটা হয়ে যাবে আবার ১১। ৩ বছরের শেষে দেখো যদি তোমার কাছে এটা থাকে তাহলে ১০ এর কিউব কত হয়? ১, রাইট? আর এটা কত হবে? এটা ১৩০০। তাহলে এখন কিন্তু কোশ্চেন ১,০০০ এর জন্য ১৩৩১ টাকা পাওয়া যাবে। কিন্তু এখানে তো রয়েছে ১০,০০০, তাহলে তুমি ঐকিক নিয়মে করো ১০,০০০ এর জন্য কত? তো ১০,০০০ অনেক সহজেই করা যায়। এখানে একটা 0 বসিয়ে দাও, এখানে একটা 0। দেখো তোমার উত্তর চলে এসেছে। তাহলে এই হলো দুটো প্রসেস। আরো একটা প্রসেস রয়েছে যে আমি ৩ বছরের একটা সূত্র কিন্তু দিয়েছিলাম যে ৩ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ডাইরেক্ট একটা প্রসেস রয়েছে। তোমরা জানি না জানো কিনা, আমি দিয়ে দিচ্ছি। দেখো এই একটা সূত্র দিয়ে আমরা ডাইরেক্ট এটাকে বের করতে পারবো। তো সেখানে কত হবে? ৩ বছরের আগে এক কাজ করি। এটা তোমরা জানো কিনা? কারণ দেখো না জানলে বেকার। শুধু এই একটা সূত্র দেখিয়ে দিলাম কিভাবে কি এটা তোমরা বুঝতে পারবে না। তো প্লিজ প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাও যে ৩ বছরের ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা এই সূত্র দিয়ে তোমরা কিভাবে বের করতে হয় এটা জানো কিনা? যদি না জানো তাহলে এর উপরে আমি ইন্ডিভিজুয়াল একটা ক্লাস প্রোভাইড করব। তো আশা করি তাতে তোমাদের সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 56। দেখো একটা সিম্পলিফিকেশন বা একটা সরল রয়েছে। এই ধরনের কোশ্চেন গুলো আমরা নরমালি ক্যালকুলেশন করব না। তো এরকম কোশ্চেন দেখলে তোমার মাথায় একটা জিনিস যদি আসে তাহলে ইজিলি ধরতে পারবে যে অ্যালজেব্রা বীজগণিতের সূত্র যদি একটু মাথায় আসে খুব সহজে করতে। এবার তুমি বুঝবে কি করে যে এখানে আমি বীজগণিত এপ্লাই করব, কখন এপ্লাই করব বা কখন এটা ক্লিক করবে। এখানে দেখো 2.3, 2.3, 2.3 যখন কোন সংখ্যা বারবার রিপিটেশন হবে তখন মাথায় রাখবে সিম্পলিফিকেশন করার ক্ষেত্রে আমরা অ্যালজেব্রার কোনো না কোনো সূত্র হয়তো এপ্লাই করতে পারবো। তো এখানে আমি এক কাজ করি, এই যে যেহেতু ৩ বার রয়েছে আমি এই 2.3 টাকে যদি a ধরি তাহলে কি হবে বলতো? এটা a কিউব হয়ে যাবে। আমি এখানটায় a কিউব লিখলাম। মাইনাস আছে মাইনাস। এবার তো আর বুঝতে পারছি না, যদি কমন সেন্স থাকে তাহলে তুমি ইজিলি ধরতে পারবে যে হ্যাঁ এটা b কিউব হওয়া উচিত। কারণ দেখো একটা সূত্রের ফরম্যাট চলে আসছে a কিউব, তার মানে কি এখানে তো অন্য কিছু হবে না, এটা b কিউব হওয়া উচিত। তাহলে এখানে বাট b এর তো মান নেই, তাহলে b এর ভ্যালুটাকে ওরা কি ব্রেক করে দিয়েছে। এবার কি হবে b এর মানটা? এটা কি করে ধরবে দেখো দেখিয়ে দিই। দেখো ডাইরেক্ট করলে করেই দিতে পারতাম, কিন্তু একটু বোঝো। দেখো এখানে দুবার রয়েছে, তো দুবার থাকা মানে হচ্ছে a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস। তোমরা কিন্তু সূত্র অলরেডি জানো। এখানে দেখো কি 0.69, আমরা সূত্রটা কি জানি বলতো? যে a স্কয়ার প্লাস
ab প্লাস বি স্কয়ার, রাইট? কার সূত্র? a মাইনাস b। এটা কার সূত্র? এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাই তো? এটা আশা করি প্রত্যেকে জানো। তাহলে এবার এখানে তো তুমি বুঝে গেছো এটা ab, তাহলে a তো তুমি জানো, তাহলে b কত হবে দেখো, এর সাথে এমন কি গুণ করবে যাতে এটা হয়, তার মানে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি, এভাবে বলা যেতেই পারে। তো আমরা এখানটায় লিখে দিচ্ছি আগে ab, আর এটা হবে b। এবার আমরা কি করব? দেখো এখানে আমরা মানটা ধরার চেষ্টা করছি। এটা তো বি স্কয়ার, রাইট? বি স্কয়ার। তাহলে আমরা এটা স্কয়ার ফর্ম কার? এটাকে তুমি আন্ডার রুট করে দাও। 09 তাহলে কত হবে বলো তো? এটা 0.3 হবে। তাহলে আমরা 0.3 কে যদি b ধরি সব ঝামেলা মিটে যাবে। এবার জাস্ট তুমি মান বসিয়ে দাও। এটা ইকুয়াল টু দেখো সূত্র লিখে দিয়েছি। তাহলে এখানটায় দেখাই। এটা ইকুয়াল টু তো আমরা এটা লিখলাম। এর নিচে লিখে দিচ্ছি। নিচে তাহলে তুমি কি লিখবে? a স্কয়ার ab বি স্কয়ার। দেখো এই দুটো পার্ট কেটে যাচ্ছে, কি পড়ে থাকবে? এত কিছু করে a মাইনাস b পড়ে থাকবে, আর a মাইনাস b এর ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি। 2 মাইনাস 3, তার থেকে মাইনাস করব 0.3, তাহলে কত হবে? 2 হবে। ব্যাস, তোমার উত্তর চলে এসেছে। এই গল্প শেষ। তাহলে কোথা থেকে কিভাবে কি আসলো চেষ্টা করলাম বোঝানোর, জানি না তোমরা কতজন বুঝতে পেরেছো। তো প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট করে একটু সারা শব্দ দিও, বুঝলে কি বোঝোনি। ওকে, কোশ্চেন নাম্বার 57, যদি p এর 50%, দেখো p এর 50% ইকুয়াল টু q এর 25%, তো আমরা এইভাবে লিখতে পারি p এর 50% কে আমি লিখতে পারি 1/2 ইকুয়াল টু q এর, তো q ইনটু 25% দ্যাট মিন 1/4। এখান থেকে একটা কাজ করি, হয় আমি p এর ভ্যালু বা আমি q এর ভ্যালুটা বের করি। চলো p বের করে নিই। p কত হবে? এইটা দিয়ে যদি কাটি কত হবে? এখানে নরমালি থাকছে আমার শুধু p ইকুয়াল টু q/2। আমরা এখান থেকে p এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। বাট ওরা তো p এর ভ্যালু চায়নি। ওরা যেটা চেয়েছে যে p ইকুয়াল টু q এর x%। তো p ইকুয়াল টু এই q এর x%। আমরা বের করে নেব খুব সহজে। এই যে p এর ভ্যালুটা তুমি এখানটায় বসিয়ে দাও। কি আছে p এর ভ্যালু? p এর ভ্যালু যা আছে তুমি বসিয়ে দাও। ওকে? আর x এর ভ্যালুটা চলে আসবে। খুব সহজেই আমরা কি করব? এই q কেটে গেল। এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 50 হবে। x এর মান কত ভাই? x এর মান চলে আসবে 50। কোথায় আছে? হ্যাঁ? ওকে, 58। দুইটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের পার্থক্য বলে দিয়েছে 105। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? আশা করি প্রত্যেকেই করতে পারবে। একটু লং প্রসেসে কি করবে? ধরে নেবে একটা 10x আর একটা 7x, তাদের পার্থক্য দ্যাট মিন এদের ডিফারেন্স হচ্ছে 3x, এটাই তো পার্থক্য, ইকুয়াল টু 105। তো এবার তুমি বের করবে এখানে x ইকুয়াল টু কত? 3 3 9, 3 5 15, x ইকুয়াল টু 35। ওরা চেয়েছে তাদের সমষ্টি কত? তাহলে সমষ্টি কি করে হবে? 10 আর এই যে 7, তাদের সমষ্টি কত? এই যে সমষ্টি সমষ্টি হচ্ছে 17x, রাইট? তাহলে x এর ভ্যালু কিন্তু তুমি জানো 17 ইনটু 35, তাহলে কত হবে? 5 7 35, শেষে 5 থাকবে, 5 থাকবে। কোথায় আছে? এটা নেই, এটা নেই, এই দুটোর মধ্যে হবে। 30 এর সাথে অ্যাপ্রক্স যদি আমি ধরি, ধরো 35 আর এটা যদি 15, 30 15 প্রায় 300 400, কখনোই কিন্তু এটা 800 র কাছাকাছি যাবে না। অ্যাপ্রক্সিমেশন এর ধারণা থাকলে দেখে উত্তর হয়ে যায়। গল্প শেষ। 35 এর সাথে 17 গুণ করো, তোমার 595 হবে। এটা হলো একটা প্রসেস। যদি তুমি এটা না করো তাহলে অন্য কিভাবে করবে? দেখো সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে। তার মানে কি? ব্যাপারটা হচ্ছে এই যে অনুপাত, নিশ্চয়ই এই অনুপাতের যোগফলের গুণিতক হবে সংখ্যাটা, এটা তো কনফার্ম। এবার তার মানে ব্যাপারটা হচ্ছে কি? যোগফল যদি হয়, কি বললাম? এর যোগফলের গুণিতক হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ 10 এবং 7 উভয় সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যেতে হবে। তবেই তো সেই সংখ্যাটি হবে। তাহলে আমি এখানে কি করব? 10 দিয়ে ভাগ করব। না, 10 দিয়ে ভাগ করারও কিন্তু দরকার নেই। তুমি একটা কাজ করো না, আরো সহজভাবে যদি ভাবো, 10 আর 7 সরি 10 আর 7 তো 17, 17 এর মাল্টিপল ডাইরেক্ট দেখো। দেখো অপশন নাম্বার এ কে তুমি দিয়ে ভাগ করতে, অপশন নাম্বার বি কে যাবে না। উত্তর এই হবে। হচ্ছে একই বিষয়, জাস্ট আমরা লিখলাম না আরকি। ব্যাপারটা কি? 10 আর 7 17, 17 এর মাল্টিপল হবে। এটা কনফার্ম। কোনটা মাল্টিপল হয় 17 এর? কোশ্চেন নাম্বার 59, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11 টি আপেল কিনে এবং 11 টাকায় 10 টি আপেল বিক্রি করলেন। তাহলে তার কত লাভ বা ক্ষতি? তোমরা অনেকেই কি করো এই কোশ্চেনটায়, একটা আপেলের ক্রয় মূল্য এবং একটা আপেলের বিক্রয় মূল্য বের করো। তারপর দেখো কত প্রফিট।
ফ্র্যাকশন চলে আসবে, প্রবলেম হয়ে যায়। তো একটার ক্ষেত্রে বা একটার দাম বের করে করবে না। কিভাবে করবে? তোমরা চেষ্টা করো কোয়ান্টিটিটাকে সেম করে তারপরে অঙ্কটাকে করার। ৳১০ দিয়ে ১১ টি, তাহলে এখানে তুমি লিখো কি এটা হচ্ছে টাকা। প্রথমে কতটি কিনেছো? ১১ টি। কত টাকা দিয়ে? ১০। এটা হচ্ছে তোমার সিপি। ওকে? এবার তুমি বিক্রি করেছো যে এসপি। কত? ৳১১ য় ১০ টি। তাহলে ১০ টা বিক্রি করেছো ৳১১। আমি কি বললাম যে এই কোয়ান্টিটিটাকে সেম করো। এটা ১০, এটা ১১, এলসিএম করে আমরা কোয়ান্টিটি সেম করতে পারি, বা এখানে ১১ আছে, এখানে ১০, এখানে ১০ গুণ করে দাও, এখানে ১১ গুণ করে দাও। সেম হয়ে যাবে। দেখো ১০, ১১, ১১০, তাহলে ১১০ টা কিনলাম। এই যে ১০, ১১, ১১০, ১১০ টা বিক্রি করলাম। কত টাকা? এখানে ১০ গুণ করেছো, এখানেও ১০ গুণ করতে হবে। এখানেও তোমাকে ১১ গুণ করতে হবে। ১০ ১০ এ কত টাকা? ১। আমার কেনা দাম ৳১০০। বিক্রয় কত? ১১, ১২১। তাহলে তুমি ৳১২১ বিক্রি করেছো। কত টাকা লাভ হয়েছে? ৳১০০ কিনে ৳১২১ বিক্রি করলে ৳২১ বা ২১%। আছে ২১% লাভে টিক মারতে হবে। আবার পারবে না। সরি, আমি নিজেই তো ভুল করেছি। ২১% লাভ। চলো কোয়েশ্চেন নাম্বার 60 দেখে নেওয়া যাক কি আছে। ABC এর বয়সের অনুপাত বলে দিয়েছে। যদি A ও C এর বয়সের অনুপাত 56 হয় তাহলে B এর বয়স কত হবে? এই কোশ্চেনটা দেখো করার সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে, দেখো ভাই B এর বয়স যাই হোক না কেন, বয়স যাই হোক না কেন, at least ওই যে ৮ অনুপাত তার মাল্টিপল হবে, তার গুণিতক হবে, এটা কিন্তু কনফার্ম। আমি একটু দেখি ৮ এর গুণিতক কি হবে? ৮ এর গুণিতক ৪ ৮ এ ৩২, এই দুটো হবে। দুটো এসে তাহলে আমি করতে পারলাম না। এবার আমাকে একটু করতে হবে। অনেক সময় কিন্তু হয়ে যায়। তো যাই হোক এখানে দুটো অপশন চলে এসেছে, এইজন্য আমি বলতে পারলাম না। তবে আমরা এর পরের টেকনিক যাচ্ছি। বলে দিয়েছে A আর C এর সমষ্টি। তাহলে A আর C কত? ৯ আর ৫ হচ্ছে ১৪। তাহলে ১৪ ইউনিট ইকুয়াল টু হচ্ছে 56। ১ ইউনিট ইকুয়াল টু কত? ৪। বাট ওরা চেয়েছে ৮ ইউনিট। তাহলে ৮ ইউনিট ইকুয়াল টু কত? ৮ ইউনিট ইকুয়াল টু ৪ ৮ ৩২। কোথায় আছে? এই যে অপশন ডি। তো যাই হোক অপশন ডি আর আমার এখানে। তো আজকের এই ক্লাসেও আমি চেষ্টা করলাম ক্লার্কশিপ ২০১৯ এ আসা ফার্স্ট শিফট এর যে কোশ্চেন, তার কোশ্চেন ১০ টা কোশ্চেন সলভ করে দেওয়ার। আর ১০ টা কোশ্চেন রয়েছে সেটা পার্ট ৩ তে আমি আলোচনা করে দেব। তো তোমরা দেখে নাও যে আসলে পিএসসি ক্লার্কশিপ এর কোশ্চেনের লেভেলটা কেমন। ঠিক আছে? তো অনেকটাই তোমাদের আইডিয়া হবে, কারণ যেকোনো একটা এক্সাম প্রিপারেশন শুরু করার আগে যদি তার প্রিভিয়াস ইয়ারটা আমি একটু দেখে নিতে পারি কেমন ধরনের হয় কোশ্চেন গুলো, বা কতটা লেভেল, হাই লেভেলের কতগুলো থাকে, লো লেভেলের কত, মিডিয়াম কতগুলো কি থাকে, নাকি সব কি আসলে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি হয়। তো যাই হোক আর বেশি সময় আমি নেব না। আজকের মতো শেষ করছি। তোমরা নিয়মিত ক্লাস দেখতে থাকো। আমি নিয়মিত এভাবে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। দেখো আমি হয়তো খুব একটা সময় পাই না, যার কারণে যেকোনো একটা বিষয় শুরু করলে শেষ হয়তো করে উঠতে পারি না। একদিন এখন যে ক্লাসগুলো আমরা দিচ্ছি, ডেইলি একটা করে ক্লাস দিচ্ছি। তো এখন মনে হলো যে ক্লার্কশিপের এটা একটু ইম্পোর্টেন্ট। তো ক্লার্কশিপের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা সলভ করানোর পর আমি কিন্তু সেই আবার আগের জায়গায় ফিরে যাব। কোথায়? হয় তোমার আরেফ আগরওয়াল স্যারের বইয়ের যে কিছু কোয়েশ্চেন আমি সলভ করে দিয়েছি, কিছু অধ্যায়ের বাকি অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দেব। এক, এক করে সব পাবে। টাইম আমাকে দেওয়া। ওকে?